হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। আজকে আমি তোমাদের একটি নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হলো সমসম্ভব চলক ও তার বিভাজন। এটাকে ইংরেজিতে বলে র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। এর আগে গত ভিডিওগুলোতে আমরা সম্ভাবনা চ্যাপ্টারগুলো কমপ্লিট করেছি, বেস থিওরাম করেছি। তো তোমরা যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি, তার আগের ভিডিওগুলো আগে দেখো, তারপরে এই ভিডিও বা এই চ্যাপ্টারটি করবে। দেখো, তোমরা প্রত্যেকে জানো যে ইউনিট 4 বা সম্ভাবনা থেকে অল টোটাল তোমাদের 8 মার্কসের কোশ্চেন থাকবে। তার মধ্যে তুমি ধরে রাখতে পারো 2 থেকে 3 মার্কস কিন্তু তুমি এই চ্যাপ্টার থেকে পাবে, অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। এই চ্যাপ্টার থেকে 2 থেকে 3 নাম্বার পেয়ে যাবে। তাহলে তোমাদের যথেষ্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই জন্য অবশ্যই চ্যাপ্টারটি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো তার আগে তোমাদের রিকোয়েস্ট করবো, তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ অবধি দেখবে। এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া আমার করানো অঙ্কগুলো বা আমার কনসেপ্ট বোঝানো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো দেখো, শুরু করা যাক। এখানে চ্যাপ্টারটার নামটা দেখেই তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে চ্যাপ্টারটি দুটো অংশ, একটা হচ্ছে সমসম্ভব চলক, একটা হচ্ছে তার বিভাজন অর্থাৎ ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এই সমসম্ভব চলক, এই চলক কথাটা বা চল ভেরিয়েবল কথাটা তোমরা এর আগেও 7-8 থেকে শুনে এসছো। এই চল বা ভেরিয়েবল হলো বাস্তব সংখ্যা, মানে চল বা ভেরিয়েবলকে আমরা বাস্তব সংখ্যা দ্বারা প্রকাশ করে থাকি। তো এক্ষেত্রে আমরা সম্ভাবনা ক্ষেত্রেও আমরা এই সমসম্ভব চলককে বাস্তব সংখ্যা দ্বারা প্রকাশ করব, কিন্তু একটু অন্যরকম হবে। দেখো, আমরা সম্ভাবনা ক্ষেত্রে আমরা ঘটনা পাই। ধরো তুমি একটা কয়েনকে টস করবে, তাহলে কয়েনকে টস করলে তোমার হেড কিংবা টেল, এই যে দুটো তোমার নমুনা বিন্দু থাকছে, তাহলে এগুলো এক একটা তোমার ঘটনা, হেড পড়া ঘটনা, টেল পড়া ঘটনা। এই যে ঘটনাগুলোকে আমরা যদি কোনো বাস্তব সংখ্যা দ্বারা প্রকাশ করে থাকি, সেটাই হবে আমার সমসম্ভব চলক। তাহলে কি বললাম, যে কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট ক্ষেত্রে বা সমসম্ভব পরীক্ষার ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটা সম্ভব, সেই ঘটনাগুলোকে আমরা যদি কোনো বাস্তব সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে সেটাই আমার সমসম্ভব চলক হবে। ওকে, তাহলে আমি এখানে মনে করব যে হচ্ছে আমার একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, অর্থাৎ যে কোনো সমসম্ভব পরীক্ষা। ঠিক আছে, এখন সমসম্ভব পরীক্ষাতে যে নমুনা বিন্দুগুলো থাকবে, মানে যে ঘটনাগুলো ঘটা সম্ভব, তাদেরকে নিয়ে যে সেট হয় সেটা আমার স্যাম্পল স্পেস হয়। সেখানে ধরো আমি মনে করলাম যে 1 2 3 4 এইভাবে আমার নমুনা বিন্দুগুলো রয়েছে। ঠিক আছে, তাহলে নমুনা দেশে যে বিন্দুগুলো থাকে সেগুলোকে নমুনা বিন্দু বলে, মানে এক একটা ঘটনাকে নমুনা বিন্দু বলে। তাহলে এটা আমার স্যাম্পল স্পেস, যেখানে র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে তো পরীক্ষাতে যে ফলাফলগুলো পাস হবো তাদেরকে নিয়ে সেটা আমার নমুনা দেশ, তাই তো। এখন এই স্যাম্পল স্পেসের প্রত্যেকটা বিন্দুকে, অর্থাৎ প্রত্যেকটা নমুনা বিন্দুকে কোনো বাস্তব সংখ্যা দ্বারা যদি প্রকাশ করা যায়, তাহলে সেটাকে আমরা বলবো সমসম্ভব চলক। তাহলে কি বললাম, নমুনা দেশের অন্তর্গত প্রত্যেকটা নমুনা বিন্দুর অনুরূপ যদি কোনো বাস্তব সংখ্যা দ্বারা আমি প্রকাশ করতে পারি, সেটাই হবে আমার সমসম্ভব চলক। ধরো এক্স হলো আমার সমসম্ভব চলক, এক্স দ্বারা আমি প্রত্যেকটা নমুনা বিন্দুকে কিন্তু প্রকাশ করতে পারবো। ঠিক আছে, সমসম্ভব চলক। ওকে, দেখো একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বলি, তাহলে তোমাদের ক্লিয়ারলি মাথায় ঢুকবে। ধরো একটা কয়েনকে তোমাকে দুবার পরপর টস করতে বলা হলো। ঠিক আছে, তো এখন টস করলে তোমার কি কি ঘটতে পারে সেগুলোকে নিয়ে আমি স্যাম্পল স্পেস অর্থাৎ নমুনা দেশটা বানাই। ধরো প্রথমে হেড হলো, তারপরে টেল হলো, কিংবা প্রথমে হেড তারপরেও হেড হলো, কিংবা প্রথমে টেল হলো তারপরে হেড হলো, কিংবা পরপর দুবার টেল হলো। এই চারটা কিন্তু নমুনা বিন্দু আমরা পেতে পারি। ঠিক আছে, তো এখানে আমি এক্স মানে ধরলাম, মানে সমসম্ভব চলক যেটা সেটা আমরা ধরলাম। ধরো যে হেড পড়ার সংখ্যাকে আমরা এক্স দ্বারা ধরো প্রকাশ করব। ঠিক আছে, তাহলে এখানে ধরো এখানে আমরা একটা পেতে পারি যে একটিও হেড না পড়ার
ঘটনা। আমরা একটা ঘটনা এরকম পেতে পারি যে একটিও ধরো হেড পড়লো না, কিংবা এরকম পেতে পারি যে একটি হেড পড়েছে, দুবার টস করাতে আমার একটি হেড পড়েছে, একটি হেড পড়ার ঘটনা, পড়ার ঘটনা। আবার ধরো এরকম হতে পারে যে দুটি হেড পড়া ঘটনা, মানে দুটি হেড পড়েছে, দুটি হেড পড়ার ঘটনা। এইরকম আমরা কিন্তু 3 রকম ঘটনা এখান থেকে পেতে পারি। তাহলে দুবার টস করা হলো, নমুনা বিন্দুগুলোকে নিয়ে নমুনা দেশ বা স্যাম্পল স্পেস বানিয়েছি। আমি এক্স একটা সমসম্ভব চলক ধরেছি যেটা হেড পড়ার ঘটনা। তাহলে এই নমুনা বিন্দুগুলোকে আমি কিন্তু বাস্তব সংখ্যা দ্বারা প্রকাশ করার চেষ্টা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টা ঘটনা পাচ্ছি, একটিও হেড না পড়া ঘটনা, একটি হেড পড়া ঘটনা আর দুটি হেড পড়া ঘটনা। তাহলে এরপরে তুমি দেখো এখান থেকে যখন একটিও হেড না পড়া ঘটনা, তাহলে এখানে এক্সের মান কত হচ্ছে? 0 হচ্ছে, তাই না? এক্স মানে হচ্ছে হেড পড়া ঘটনা, সরি হেড পড়ার সংখ্যা। তাহলে এখানে একটিও যখন হেড পড়ছে না তখন x=0 হচ্ছে। আবার এক্ষেত্রে দেখো একটি হেড পড়া ঘটনা তখন x=1 হবে, দুটি হেড পড়া ঘটনা তখন x=2 হবে। তাহলে দেখো এই হেড পড়ার ঘটনা বা হেড পড়ার ঘটনাগুলোকে আমরা কিন্তু বাস্তব সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারছি। তাহলে ওই এক্সটাকে আমরা কি বলবো? ওই এক্সটাকে বলবো সমসম্ভব চলক, কারণ সমসম্ভব চলকের সাহায্যে আমরা নমুনা বিন্দুগুলোকে রিপ্রেজেন্ট করতে পারছি, নমুনা বিন্দুগুলোকে সংখ্যার দ্বারা প্রকাশ করতে পারছি। যেমন তোমরা ধরো তোমাদের ক্লাসে 50 জন স্টুডেন্ট আছো, ঠিক আছে? তোমাদের ক্লাসে 50 জন তোমরা স্টুডেন্ট আছো। এখন স্টুডেন্টগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের একটা নাম্বার দ্বারা অ্যালোকেট করা থাকে, সেটা হচ্ছে রো নাম্বার। তোমাদের ক্লাসে 50 জনের আলাদা আলাদা নাম রয়েছে, কিন্তু 50 জনের রোল নাম্বার দ্বারা কিন্তু তোমাদেরকে বোঝানো। রোল নাম্বার 1 মানে ধরো রাহুলকে, ঠিক আছে? তারপর বিশালের রোল নাম্বার তুমি ধরতে পারো 2। তাহলে দেখো তোমাদেরকে বা স্টুডেন্টগুলোকে আমরা কিন্তু বাস্তব সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারছি। তাহলে সেই রোল নাম্বারটা কী হবে? সমসম্ভব চলক। তো এক্ষেত্রে আমরা কিন্তু দেখো সংখ্যা দ্বারা আমরা কিন্তু ঘটনাগুলো রিপ্রেজেন্ট করতে পারছি, এই জন্য এটাকে আমরা বলবো সমসম্ভব চলক, ঠিক আছে? এখন এই সমসম্ভব চলকের এই যে বিভাজনটা, এই যে দেখলাম সমসম্ভব চলকটা, তাহলে বুঝতে পারলে এরপরে এই যে বিভাজনটা রয়েছে অর্থাৎ এই ডিস্ট্রিবিউশনটা রয়েছে সেটা আমরা কীভাবে নির্ণয় করতে পারবো? দেখো এটাকে, এই বিভাজনটাকে আমরা f(x) দ্বারা নর্মালি প্রকাশ করে থাকি, f(x) দ্বারা, ঠিক আছে? f(x) দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এখানে তুমি লক্ষ্য করে দেখো যে একটিও যখন হেড আমার পড়ছে না তার সম্ভাবনা কত? দেখো অল টোটাল আমার 4টা আমি কিন্তু নমুনা বিন্দু পাচ্ছি, তার মধ্যে একটিও হেড পড়ে না এরকম ঘটনা এই একমাত্র এটাই যেখানে দুটোই টেল পড়েছে। তাহলে কি 4টার মধ্যে একটা, তাহলে 1/4। একটিও হেড না পড়ার যে ঘটনা, ঠিক আছে, সেটা ঘটার সম্ভাবনা কত হলো? 1/4 হলো, তাই না? একটি হেড পড়া ঘটনা, একটি হেড কোথায় কোথায় পড়েছে দেখো, প্রথমে হেড তারপরে টেল, একটি এটা ঠিক আছে, তারপরে এখানে প্রথমে টেল তারপরে হেড, তাহলে এই দুটো, তাহলে 4টার মধ্যে দুটো হচ্ছে আমার একটি হেড পড়া ঘটনা, তাহলে প্রবাবিলিটি 2/4 হয়ে যাচ্ছে। একই রকমভাবে দুটি হেড পড়া ঘটনা আমরা একটাই পেয়েছি, সেটা তাহলে সম্ভাবনা হবে 1/4। তাহলে এইভাবে আমরা কিন্তু সম্ভাবনাগুলোকে ছকের মাধ্যমে আমরা কিন্তু লিখতে পারছি বা বিভাজন করতে পারছি। তাহলে এটাই হলো সমসম্ভব চলক ও তার ডিস্ট্রিবিউশন, অর্থাৎ তার বিভাজনটা, ঠিক আছে? এই বিভাজনটা আমরা কিন্তু এইভাবে ছকের মাধ্যমে লিখতে পারছি, ঠিক আছে? এগুলোকে আমি ছক করে দিতে পারি, ওকে? তাহলে এখানে এক্স মান আমরা কী পেয়েছিলাম? এক্সের মান এখানে পেয়েছিলাম 0, 1, 2 এগুলো পেয়েছিলাম। এগুলোকে স্পেকট্রাম বলা হয়। তো এখন দেখো এই 0, 1, 2 এগুলো সবই কিন্তু একে আলাদা আলাদা, মানে এগুলো বিচ্ছিন্ন। 0 থেকে 1, 2 থেকে 4 এরকম তো কিছু বলেনি, তাহলে এগুলো সবই হচ্ছে বিচ্ছিন্ন। এই জন্য এক্সকে আমরা কী বলবো? বিচ্ছিন্ন সমসম্ভব চলক। এই জন্য আমরা এক্সকে বলতে পারি বিচ্ছিন্ন সমসম্ভব চলক, বিচ্ছিন্ন সমসম্ভব চলক। বুঝতে পেরেছো? কারণ এরকম যদি থাকতো যে 0 থেকে 2, ঠিক আছে, 5 থেকে 10 এরকম যদি হতো তাহলে সেটা অবিচ্ছিন্ন হতো। এখানে কিন্তু এটা বিচ্ছিন্ন হচ্ছে, এই জন্য এক্সকে আমরা বলবো বিচ্ছিন্ন সমসম্ভব চলক, ওকে? তাহলে এখানে আমরা সমসম্ভব চলককে এবং তার বিভাজনকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এক্স, আর এখানে এটা p(x) বলতে পারো বা f(x) বলতে পারো। এখানে f(x) দ্বারা প্রকাশ করো, ঠিক আছে? তাহলে এক্স কোন কোন মান গ্রহণ করতে পারে? 0, 1, 2, তাই না? 0, 1, 2। আর f(x) মানে হচ্ছে বা px মানে এটা তুমি px ধরতে পারে, f(x) ধরতে পারে, এটা সম্ভাবনাগুলো, ঠিক আছে? x=0 হওয়ার সম্ভাবনা কত? 1/4, 2/4, 1/4, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আমরা সমসম্ভব চলক দ্বারা, ঠিক আছে, যে কোনো এক্সপেরিমেন্টকে আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি, অর্থাৎ বিভাজন করতে পারি। তোমরা ক্লাস 9-এ রাশিবিজ্ঞানে তোমরা পরিসংখ্যা বিভাজন ছক করতে না, ছকের মাধ্যমে সমস্ত ঘটনাগুলোকে মানে তথ্যগুলোকে সাজাতে, তো কীরকমভাবে এখানে আমরা ছকের মাধ্যমে সাজাতে পারছি, এই জন্য এই বিভাজন কথাটা এখানে তোমাদেরকে বলছে।
এখন এখান থেকে এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে থাকে। ধরো তোমাকে একটা বিভাজন ছক এইভাবে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এটা কি সম্ভাবনা বিভাজন ছক হতে পারে, তোমাকে এরকম কিন্তু যাচাই করতে হতে পারে। ঠিক আছে, তো তখন তুমি কীভাবে বুঝবে যে কোনো বিভাজন ছক কি সম্ভাবনা বিভাজন ছক হবে? তার কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো তোমাকে একটু বলে দিই। যেমন নাম্বার 1, 1 নম্বর কন্ডিশন কি, যে এক্স যেটা থাকবে সেই এক্সটা কিন্তু বাস্তব সংখ্যা হতে হবে। ঠিক আছে, এক্সটা বাস্তব সংখ্যা হতে হবে। ঠিক আছে, কোথাও ধরো এক্সের মানটা দিয়ে দিয়েছে কোনো কাল্পনিক সংখ্যা দিয়ে দিয়েছে, ঠিক আছে, আই দিয়ে দিয়েছে, তাহলে এগুলো তো আমার বাস্তব সংখ্যার মধ্যে হচ্ছে না, তাহলে অবশ্যই কিন্তু এক্সকে বাস্তব সংখ্যা হতে হবে। নাম্বার, এটা 1 কন্ডিশন। আর 2 নম্বর কন্ডিশন কি, 2 নম্বর কন্ডিশন হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স বা এফ অফ এক্স, এটা অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে। এফ এক্সে যে মানগুলো দেওয়া থাকবে বা পি এক্সে যে মানগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক আছে, মাইনাস মান হলে কিন্তু সেটা সম্ভাবনা বিভাজন ছক হতে পারে না। ওকে, 3 নম্বর কন্ডিশন কি, 3 নম্বর যে কন্ডিশন সেটা হচ্ছে সামেশন ওভার অফ পি এক্স বা সামেশন ওভার অফ এফ এক্স, অর্থাৎ সমস্ত এফ এক্সের যোগফল। তুমি এখানে এফ এক্সগুলোর যোগফলটা করে নাও, দেখো 1/4 সামেশন ওভার অফ এফ এক্সটা বের করে দেখো কত আসছে, 1/4 প্লাস 2/4 প্লাস 1/4, এখান থেকে লসাগু হয়ে যাবে 4, তাহলে 1 প্লাস 2 প্লাস 1, তাহলে এখান থেকে 4/4 দেখো 1 আসছে, তাহলে সামেশন ওভার অফ পি এক্স বা সামেশন ওভার অফ এফ এক্স ইকুয়ালস টু 1 হবে। ঠিক আছে, এটা কিন্তু হতে হবে। এই 3টা কন্ডিশন যদি হোল্ড করে তবেই আমরা কিন্তু যে কোনো বিভাজন ছককে সমসম্ভব বিভাজন ছক বা সম্ভাবনা বিভাজন ছক বলতে পারি। নাম্বার 1 কন্ডিশন যেটা হলো সেটা এক্সটাকে বাস্তব সংখ্যা হতে হবে, প্রবাবিলিটি এক্স অফ এক্স বা এফ এক্সটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে, প্রত্যেকটা মান যেমন 0 থেকে বড় থাকে, সামেশন নাম্বার অফ পি এক্স বা সামেশন নাম্বার এফ এক্স সমস্ত এফ এক্সগুলোর যোগফল যেমন 1 হয়, তবেই আমরা বিভাজন ছককে সম্ভাবনা বিভাজন ছক বলতে পারি। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা জানবো মধ্যক বা গাণিতিক প্রত্যাশা সম্পর্কে। মনে রাখবে যে বাজি খেলার উৎস থেকেই এই সর্বপ্রথম গাণিতিক প্রত্যাশার ধারণা জন্মায় এবং এর সূত্রপাত করেছিলেন বিখ্যাত গণিতবিদ হাইগেন্স। এখন দেখো, তোমরা জানো যে বাজি খেলায় দুটো ঘটনা ঘটে, টাকা জেতার ঘটনা আর টাকা হারার ঘটনা। তো মনে করো যে কোনো বাজি খেলায় x1 টাকা জেতার সম্ভাবনা মনে করো P1 এবং x2 টাকা হারবার সম্ভাবনা মনে করো P2। তাহলে যে কোনো খেলোয়াড় বাজি জেতার মধ্যক বা গাণিতিক প্রত্যাশা কী হবে সেটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে আবার বলি, কি বললাম, ধরো কোনো বাজি খেলায় ঘটনা দুটি ঘটে, টাকা জেতার ঘটনা আর না হলে টাকা হারার ঘটনা। এখন মনে করব যে কোনো বাজি খেলায় কোনো খেলোয়াড় x1 টাকা জেতার যে সম্ভাবনা সেটা P1 এবং x2 টাকা হারবার সম্ভাবনা হচ্ছে P2। তাহলে কোনো খেলোয়াড় বাজি জেতার মধ্যক বা গাণিতিক প্রত্যাশা খেলোয়াড়ের কোনো খেলোয়াড়ের বাজি জেতার মধ্যক বা গাণিতিক প্রত্যাশা হবে, দেখো x1 টাকা জেতার সম্ভাবনা P1, তাহলে এখানে আমি x1 এর সঙ্গে P1 গুণ করতে হবে, তাহলে আমি পেয়ে যাব x1 P1। এখন দেখো x2 টাকা হারবার সম্ভাবনা, দেখো x2 টাকা হারবার সম্ভাবনা অর্থাৎ আমরা এখানে বলতে পারি মাইনাস x2 টাকা জেতার সম্ভাবনা, তাই না? x2 টাকা হারবার সম্ভাবনাকে আমরা এরকম বলতে পারি মাইনাস x2 টাকা জেতার সম্ভাবনা, তাহলে মাইনাস x2 টাকা জেতার সম্ভাবনা কত? P2, তাহলে প্লাস মাইনাস x2 ইন্টু P2, এটাকে আমরা লিখতে পারি x1 P1 মাইনাস x2 P2। এটাকে আমরা বলতে পারি খেলোয়াড়ের বাজি জেতার মধ্যক বা গাণিতিক প্রত্যাশা, এটাই হবে x1 মাইনাস P1 মাইনাস x2 মাইনাস P2। ওকে, এই গাণিতিক প্রত্যাশা বা মধ্যককে EX অর্থাৎ এক্সপেকটেশন x দ্বারা প্রকাশ করা হয় বা x বার দ্বারা প্রকাশ করা হয় বা স্মল m দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই গাণিতিক প্রত্যাশাকে E অফ x বা x বার বা স্মল m দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। এখন মনে করো যে x হলো একটি সমসম্ভব চলক আর প্রবাবিলিটি অফ x হলো
ঘটার সম্ভাবনা। তো মনে করো যে x1 x2 x3 ডট ডট xn এই মানগুলো কিন্তু গ্রহণ করতে পারে, এবং x1 ঘটার যে সম্ভাবনা সেটা ধরো p1, x2 ঘটার সম্ভাবনা ধরো p2, x3 ঘটার সম্ভাবনা ধরো p3 ডট 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 xn ঘটার সম্ভাবনা pn। তাহলে আমার এখানে এক্সপেকটেশন অফ x অর্থাৎ গাণিতিক প্রত্যাশা বা x বার সমান কী হবে, সমান হবে x1 ইন্টু p1 প্লাস x2 ইন্টু p2 প্লাস x3 ইন্টু p3 প্লাস ডট 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 প্লাস xn ইন্টু pn। এখন এটাকে আবার সামেশন xp আকারেও আমরা কিন্তু সংক্ষেপে প্রকাশ করতে পারি। ওকে, তো আশা করি তোমরা মধ্যক বা গাণিতিক প্রত্যাশা সম্পর্কে বুঝতে পারলে। এরপরে এক্সপেকটেশন এক্স অর্থাৎ গাণিতিক প্রত্যাশা সম্পর্কিত বেশ কয়েকটা প্রপার্টি আছে বা ফর্মুলা আছে, আমি একটু পরে তোমাদেরকে ফর্মুলাগুলো একসাথে বলছি, ওই ফর্মুলাগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে তোমাদের অঙ্কগুলো সলভ করার জন্য, ঠিক আছে। এরপর আমরা জানবো ভেদমান বা ভেরিয়েন্স সম্পর্কে। তো দেখো, মনে করো যে এক্স হলো একটি বিচ্ছিন্ন সমসম্ভব চলক। ওকে, আর এই এক্সপেকটেশন অফ এক্স মানে ইএক্স, যেটাকে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়, এটা মনে করো গাণিতিক প্রত্যাশা, এটা গাণিতিক প্রত্যাশা। ওকে, তাহলে এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার এর প্রত্যাশিত মানকে আমরা এই এক্স চলকের ভেদমান বা ভেরিয়েন্স বলতে পারি। আবার বলি, কি বললাম, এক্স যদি একটা বিচ্ছিন্ন সমসম্ভব চলক হয়, এক্সপেকটেশন এক্স বা এক্স বারটা যদি গাণিতিক প্রত্যাশা হয়, তাহলে এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার এর যে এক্সপেকটেশনটা হবে অর্থাৎ এর যে গাণিতিক প্রত্যাশার মান হবে সেইটা আমরা এক্স চলকের ভেরিয়েন্স বা ভেদমান বলতে পারি। এটাকে আমরা কীভাবে লিখতে পারি, ভেরিয়েন্স অফ এক্স সমান হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার তা হোল স্কোয়ার, এইভাবে আমরা কিন্তু এটাকে লিখতে পারি, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা ভাঙি তাহলে কী পাবো, দেখো এক্সপেকটেশন থাকলো এখানে, এটাকে এ মাইনাস বিতে হোল স্কোয়ার সূত্রে ভাঙো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এটা যদি ভাগ করে দাও তাহলে এখানে হবে এক্সপেকটেশন এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন 2x এক্স বার প্লাস এক্সপেকটেশন এক্স বার তার স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো, তোমরা জানো যে এক্স বার যেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স বা গাণিতিক প্রত্যাশা, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট রাশি, তাই না, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে এক্সপেকটেশন এক্স স্কোয়ার মাইনাস এই দুইটা কনস্ট্যান্ট, এক্স বারটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে, তাহলে এক্সপেকটেশন অফ এক্স পড়ে থাকবে, প্লাস এটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে এটাও বাইরে চলে আসবে, এক্স তার স্কোয়ারটা থাকবে, এটা স্কোয়ারটা এখানে দিয়ে দাও, ঠিক আছে, এটা থাকবে পরে এক্সপেকটেশন এক্স স্কোয়ার মাইনাস 2x বার। দেখো এক্সপেকটেশন এক্স মানে আমরা এক্স বার লিখতে পারি, তাই না, তাহলে এখানে আবার এক্স বার লিখে দেবো, প্লাস এক্স বার তার স্কোয়ার, তাহলে এক্সপেকটেশন এক্স স্কোয়ার মাইনাস 2x বার তার স্কোয়ার প্লাস এক্স বার তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্সপেকটেশন এক্স স্কোয়ার মাইনাস, এখান থেকে যদি একটা মাইনাস এক্স স্কোয়ার বাদ দিয়ে দেয় তাহলে এখানে পুরো যেটা থাকবে সেটা হচ্ছে এক্স বার তার স্কোয়ার। ওকে, এক্সপেকটেশন এক্স স্কোয়ার, এখন দেখো এক্স বারকে তুমি এক্সপেকটেশন এক্স আকার লিখতে পারো, তাই না, এক্স বারের স্কোয়ার রয়েছে তাহলে এটাকে আমাকে হোল স্কোয়ার দিতে হবে, তাই তো। অর্থাৎ ফাইনালি আমরা ভেরিয়েন্স অফ এক্স, ঠিক আছে, সমান আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্সপেকটেশন এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। এই ফর্মুলাটি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং এই ফর্মুলা দিয়ে তোমাদের অঙ্কও করতে হবে। এবং এই ভেরিয়েন্স এক্স অর্থাৎ এই ভেদমান সম্পর্কে তোমাদের আরও কিছু প্রপার্টি বা ফর্মুলা রয়েছে যেগুলো একটু পরেই আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে, সেগুলো তোমাদেরকে কিন্তু মুখস্থ করে রাখতে হবে অঙ্কগুলো সলভ করার জন্য, ঠিক আছে। এরপর জানবো সমক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে। তো দেখো, এই সমক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা নর্মালি সিগমা দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে। তো এখন দেখো সমক পার্থক্যটা কি, এক্স যদি একটা সমসম্ভব চলক হয়, এর ভেদ মান অর্থাৎ ভেরিয়েন্স এক্স এর ধনাত্মক বর্গমূলে যে চলকটি হয় সেটাই আমার সমক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে, অর্থাৎ সিগমা সমান আন্ডার রুট ভেরিয়েন্স অফ এক্স, ঠিক আছে। তাহলে আমরা ভেরিয়েন্স অফ এক্স যেটা আমরা পাচ্ছি
সেই ভেদমানটার বা ভেরিয়েন্স এক্সটার ধনাত্মক যে বর্গমূল সেটাই আমার সিগমা বা সমক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে। বুঝতে পেরেছ? অর্থাৎ ভেরিয়েন্স অফ এক্স বা ভেদমানকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পেয়ে যাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সমক পার্থক্য, যেটা নর্মালি সিগমা দ্বারা প্রকাশ করে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সিগমা সমান ভেরিয়েন্স এক্স সমান আমরা কী দেখলাম, এক্সপেকটেশন এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন এক্স তার হোল স্কোয়ার, তাই তো। তো সিমিলারলি এই ফর্মুলাটা তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে। ওকে, এরপরে কয়েকটা ইম্পর্টেন্ট ফর্মুলা সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, যে ফর্মুলাগুলো তোমাদের অঙ্ক করার জন্য ভীষণভাবে দরকার হবে। তো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে এবং এই ফর্মুলাগুলোর প্রমাণ তোমাদের বইতে রয়েছে, তোমরা প্রমাণগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, আর এই ফর্মুলাগুলো আমি একসাথে সবগুলো লিখে দিয়েছি, তোমরা অবশ্যই লিখবে, মুখস্থ করে প্রমাণগুলো দেখে নেবে যে সূত্রগুলো কীভাবে আসছে। আর ফর্মুলাগুলো তোমাদের অঙ্ক করার সময় কিন্তু এই প্রত্যেকটা ফর্মুলা ইউজ হবে, তাহলে অবশ্যই ইম্পর্টেন্ট ফর্মুলা এবং মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে, তো দেখো 1 নম্বরে এক্সপেকটেশন অফ এ যদি কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, তাহলে এক্সপেকটেশন অফ এ সমান এ পাওয়া যায়। ঠিক আছে, এক্সপেকটেশন অফ এ সমান এ হবে। ঠিক আছে, এক্সপেকটেশন অফ এ এক্স, তাহলে এটা বাইরে চলে আসবে, কনস্ট্যান্টটা এক্সপেকটেশন অফ এক্সটা পড়ে থাকবে। ঠিক আছে, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার, এটা সমান 0 হবে। ঠিক আছে, একই রকমভাবে এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই সমান হবে এক্সপেকটেশন অফ এক্স প্লাস, মানে এটা আলাদা হয়ে যাবে, এক্সপেকটেশন অফ ওয়াই, যদি এক্স আর ওয়াই দুটো বিচ্ছিন্ন যদিচ্ছ চলক হয় তাহলে। একই রকমভাবে এদের গুণফলটা কিন্তু এরকম গুণফল আকারে এক্সপেকটেশন আকারে চলে আসবে। 6 নম্বর দেখো ওই ভেরিয়েন্স, যেটাকে ভেদমান বলে, তো ভেরিয়েন্স অফ এক্স সমান হয় এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার। ওকে, ভেরিয়েন্স অফ এ ইকুয়ালস টু 0 হবে যদি এটা কনস্ট্যান্ট হয়, 5, 10, 15 সামথিং যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা সমান 0 পাবো। ভেরিয়েন্স অফ এ এক্স ইকুয়ালস টু হবে, এটা বাইরে আসবে কিন্তু স্কোয়ার হিসেবে বাইরে আসবে, বাকি ভেরিয়েন্স অফ এক্স পড়ে থাকবে। ঠিক আছে, এবারে ভেরিয়েন্স অফ এক্স প্লাস বি যদি থাকে তাহলে এ স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স হবে, এই বি টার্মসটা আর কিন্তু থাকবে না। সিগমা সমান রুট ওভার অফ ভেরিয়েন্স এক্স, সিগমা সমান তোমরা তো জানলে যে সম্যক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা সমান আন্ডার রুট ভেরিয়েন্স অফ এক্স হয়। এই 10টা ফর্মুলা কিন্তু অতি ইম্পর্টেন্ট ফর্মুলা এবং অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে অঙ্কগুলো করার জন্য। ঠিক আছে, এরপর আমি তোমাদের প্রশ্নমালা শুরু করব। তো প্রশ্নমালাতে তোমাদের কনভেনশনাল টাইপের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আজকে বেশ কয়েকটা সলভ করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো এবং আমার এই করানো অঙ্কগুলো পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন হতে হবে। ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার একটা দেওয়া হয়েছে, সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো, সেখানে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো কোশ্চেন নাম্বার 1 কী বলছে, একটা যদিচ্ছ চলকের সম্ভাবনা অপেক্ষক সর্বদা গ্রেটার দেন অর ইকুয়াল 1 হবে, গ্রেটার দেন 1 হবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে না। তো দেখো আমি এখানে মনে করছি যে এক্স হচ্ছে একটা সম্ভাবনা চলক এবং পি অফ এক্স ধরো আমার সম্ভাবনা অপেক্ষক। ঠিক আছে, তো এক্স মনে করো 3টা মান গ্রহণ করতে পারে, আমি এক্সাম্পল হিসেবে বলছি, সেগুলো হচ্ছে x1, x2 এবং x3। এখন x1 মানে সম্ভাবনা, অর্থাৎ প্রবাবিলিটি অফ x1 যেটা, সেটা আমি ধরো মনে করছি p1, x2 এর সম্ভাবনা ধরো p2 এবং x3 এটার সম্ভাবনা ধরো p3। ঠিক আছে, এখন আমরা জানি যে এটা আমার সম্ভাবনা বিভাজন ছক হবে। ঠিক আছে, কখন হবে, যখন প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে, এটা নাম্বার 1 মানে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি, সামেশন ওভার অফ পি এক্স ইকুয়ালস টু 1 হতে হবে। ঠিক আছে, এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে তাহলে এটা একটা সম্ভাবনা বিভাজন তালিকা বা ছক হতে পারে। ঠিক আছে, তাহলে কি বললাম, প্রবাবিলিটি অফ এক্সটা এটা কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল 0 হতে হবে, আর সামেশন ওভার অফ পি এক্স এই সমস্ত যে সমষ্টিগুলো পি এক্সগুলোর সমষ্টিটা সেটা কিন্তু 1 হতে হবে। তাহলে এখানে আমরা কি দেখলাম, পি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 দেখছি, কিন্তু এখানে কি বলছে যে সম্ভাবনা অপেক্ষক অর্থাৎ পি এক্সটা সর্বদা কেমন হতে হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 বলছে, তাহলে অপশান এ হবে না, বিতে গ্রেটার দেন 1 বলছে এটাও হবে না, ধনাত্মক হবে। আচ্ছা ধনাত্মক তো ঠিক আছে, কিন্তু ধনাত্মক মানে কি, এখানে 0-র কথা বলছে না, কিন্তু এখানে তো গ্রেটার দেন অর ইকুয়াল 0 হতে পারে, তাহলে এই জন্য এই অপশানটা হচ্ছে না। ঋণাত্মক হবে না, হ্যাঁ এটা ঠিক আছে, অলওয়েজ কিন্তু এই পি এক্সটা কিন্তু কোনো দিন লেস দেন 0 হবে না। ঠিক আছে, অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে, তাহলে অপশান ডিটাই ঠিকঠাক বলছে, এটা ঋণাত্মক হবে না, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার।
বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন নাম্বার 2, এক্সপেকটেশন অফ 10x। দেখো এক্সপেকটেশন অফ 10x এটা মানটা কী হবে, 10 প্লাস এক্সপেকটেশন অফ এক্স, 10 ইন্টু এক্সপেকটেশন অফ এক্স প্লাস ই অফ এক্স, না ই অফ এক্স মাইনাস 10। দেখো আমরা একটা ফর্মুলা দেখলাম, সেটা হচ্ছে যে এক্সপেকটেশন অফ এ এক্স, যদি এটা কনস্ট্যান্ট হয় তাহলে আমার এটা বাইরে চলে আসবে আর এক্সপেকটেশন অফ এক্সটা পড়ে থাকবে। ঠিক আছে, তো এই ফর্মুলা অনুযায়ী 10টা দেখো আমার কনস্ট্যান্ট, 10টা সামনে চলে আসবে, তাই 10 সামনে এলো, পড়ে থাকবে এক্সপেকটেশন অফ এক্স। ঠিক আছে, তাহলে 10 ইন্টু এক্সপেকটেশন অফ এক্স, এটা হচ্ছে আমার অ্যান্সার, যেটা তুমি পেয়ে যাবে অপশান বিতে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3, ভ্যারিয়েন্স 4x, ভ্যারিয়েন্স অফ 4x এটা মানটা চাইছে। দেখো এটারও ফর্মুলা আমরা দেখলাম, ভ্যারিয়েন্স অফ এ এক্স, যদি এটা কনস্ট্যান্ট হয় তাহলে এটা সমান এটা স্কোয়ার হিসেবে বাইরে আসবে, মানে স্কোয়ার ভ্যারিয়েন্স এক্স হবে। ঠিক আছে, তো এই ফর্মুলা অনুযায়ী এখানে আমার 4টা কনস্ট্যান্ট রয়েছে, তাহলে এখানে 4 স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স, অর্থাৎ এখান থেকে পেয়ে যাচ্ছি 16 ভ্যারিয়েন্স অফ এক্স। ঠিক আছে, তো এটা কোন অপশানে রয়েছে দেখো, এটা তুমি পেয়ে যাবে অপশান এতে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4, ভ্যারিয়েন্স অফ এক্স সমান জিজ্ঞাসা করছে, অর্থাৎ তোমাকে এখানে ফর্মুলাটা বলছে, কিছুক্ষণ আগে ফর্মুলাটা দেখলাম, ভ্যারিয়েন্স অফ এক্স সমান হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এই অপশানটা তুমি অপশান বিতে পেয়ে যাবে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5, যদি এক্স যদিচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন এফএক্স হয় এবং এক্স চলক কেবল দুটি মান x1 ও x2 গ্রহণ করতে পারে, তাহলে এফ অফ x1 প্লাস এফ অফ x2 সমান কী হবে। তো দেখো এখানে আমার যদি সম্ভাবনা চলকটা এক্স হয় এবং সম্ভাবনা বিভাজন এফ অফ এক্স হয়, ঠিক আছে, তো এখানে বলে দেওয়া আছে যে এক্স চলক কেবলমাত্র দুটো মান গ্রহণ করতে পারে, তাহলে x1 x2 এই দুটো মান গ্রহণ করতে পারে। তাহলে মনে করব এখানে x1 মানটার যে সম্ভাবনা সেটা আমার এফ অফ x1 হবে এবং x2 এর সম্ভাবনা এফ অফ x2। ওকে, তাহলে এখানে আমাকে চাইছে যে এফ অফ x1 প্লাস এফ অফ x2 সমান কী হবে। এখন দেখো যদি এটা সম্ভাবনা বিভাজন ছক হয়, ঠিক আছে, যদি একটা সম্ভাবনা বিভাজন ছক হয় তাহলে আমরা জানি যে সামেশন ওভার অফ এফ এক্স ইকুয়ালস টু 1 হতে হবে, তাই না। তাহলে এখানে সামেশন ওভার অফ এফ এক্স মানে কি, সামেশন ওভার অফ এফ এক্স মানে হচ্ছে এফ অফ x1 প্লাস এফ অফ x2, তাই তো। এখানে সমস্ত এফ এক্সগুলো যোগফল, অর্থাৎ এফ অফ x1 প্লাস এফ অফ x2, তাহলে এটা মানটা কত হতে হবে, 1 হতে হবে, তাই না। তাহলে এফ অফ x1 প্লাস এফ অফ x2 ইকুয়ালস টু 1 যদি হয় তবেই কিন্তু একটা সম্ভাবনা বিভাজন ছক হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা অপশান ডিতে 1 পেয়ে যাব, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6, ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি সমান কী হবে, এ ভ্যারিয়েন্স এক্স প্লাস বি, স্কোয়ার ভ্যার এক্স প্লাস ভি, না স্কোয়ার ভ্যারিয়েন্স এক্স হবে, না এতে কোনোটি নয়। দেখো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস বি এটা সমান হবে স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস 0, অর্থাৎ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স। ঠিক আছে, অনেকে ভুল করে অপশান বিটা করে দেয়, অর্থাৎ স্কোয়ার ভ্যারিয়েন্স এক্স প্লাস বি করে দেয়, কিন্তু না, অ্যাকচুয়ালি বি এর মানটা 0 হবে, অর্থাৎ স্কোয়ার ভ্যারিয়েন্স এক্স হবে, যেটা অপশান তুমি সিতে পেয়ে যাবে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 7, নিম্নে প্রদত্ত বিভাজনগুলির মধ্যে কোনটি এক্স যদিচ্ছ চলকের সম্ভাবনা বিভাজনকে রিপ্রেজেন্ট করে, প্রকাশ করে। তো দেখো আমরা জানি এক্স যদি যদিচ্ছ সম্ভাবনা চলক হয় এবং যদি সম্ভাবনা অপেক্ষক সেটা পিএক্স কিংবা ধরো এফএক্স হয়, তাহলে এটা কিন্তু অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 হতে হয়, এটা 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি, সামেশন ওভার অফ পিএক্স বা সামেশন ওভার অফ এফএক্স যেটাই হোক না কেন এটা কিন্তু 1 হতে হয়। ঠিক আছে, তো কন্ডিশন দুটো কী হলো, এক্স যদি যদিচ্ছ সম্ভাবনা চলক হয় এবং পিএক্স বা এফএক্স
যদি সম্ভাবনা অপেক্ষক হয় তাহলে সেই অপেক্ষকটা কিন্তু অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে। 2 নম্বর হচ্ছে সামেশন নাম্বার অফ px কিংবা সামেশন নাম্বার অফ fx যেই থাক সেটা কিন্তু অলওয়েজ 1 হতে হবে। এই দুটো কন্ডিশন যে অপশানটাতে হোল্ড করবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। তো চলো এরপর এই দুটো কন্ডিশন আমরা অপশানগুলোতে হোল্ড করার চেষ্টা করব। তো প্রথম কন্ডিশনটা দেখব যে কোন অপশানগুলোর ক্ষেত্রে হোল্ড হচ্ছে, তারপর আমরা দ্বিতীয় অপশানটা হোল্ড করার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো প্রথম অপশানটা দেখে নিই। দেখো প্রথম অপশানটাতে পিএক্সের যে মানগুলো দিয়েছে সেগুলো কিন্তু অলওয়েজ গ্রেটার দেন 0 দিয়েছে, মানে 0 থেকে সব মানই বড়ো আছে। তাহলে অপশান এটা হতে পারে, তাহলে অপশান এটা এখানে আমি লিখে রাখলাম যে অপশান এটা হতে পারে, ঠিক আছে। আচ্ছা অপশান বিতে দেখো আমার একটা মান -0.26 রয়েছে, দেখতে পাচ্ছ একটা মান -0.26 রয়েছে। তাহলে আমরা জানি তো এটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হতে হবে এফএক্সের মানগুলো, ঠিক আছে। তাহলে এই আমার অপশান বিটা হলো না, ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে না। অপশান সি দেখো, অপশান সিতে এফএক্সের যে মানগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু গ্রেটার দেন 0 দেওয়া আছে, তাহলে হ্যাঁ অপশান সি একটা হতে পারে। আচ্ছা অপশান ডি দেখো, অপশান ডিতে একটা মান দেখো আছে আমার -2 রয়েছে, তাই না। তাহলে -2 তো 0 থেকে ছোটো হয়ে যাচ্ছে, তাহলে আমার এই অপশান ডি অপশানটা হচ্ছে না, তাহলে অপশান ডিটা হলো না। তাহলে দেখো এবার ফাইনালি আমরা কী দেখলাম যে 1 নম্বর অপশানটা হতে পারে। 1 নম্বর আর সি অপশান এ আর সির ক্ষেত্রে আমরা 1 নম্বর কন্ডিশানটা কিন্তু হোল্ড হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এফএক্স বা পিএক্সটা এটা কিন্তু গ্রেটার দেন 0 হচ্ছে। এরপর আমরা 2 নম্বর যে কন্ডিশন সেটা আমরা এ আর সির মধ্যে দেখব যে কোনটার ক্ষেত্রে হোল্ড হচ্ছে, আমার সেটাই ফাইনাল অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ সামেশন নাম্বার অফ পিএক্স বা এফএক্স ইকুয়ালস টু 1। তো প্রথম অপশানটায় দেখো যে পিএক্সগুলো দেওয়া আছে সেগুলো আমরা যোগ করে নেবো, তাহলে 0.14, 0.24, 0.32 আর 0.28 আর 0.12 এগুলো যোগ করে নাও। এখানে 10, 12, 12 4 16, 20, শূন্য হাতে 2 থাকছে, 3, 5, 5 3 8, 8 9 10, 11, 11 1 হাতে 1 থাকছে, তাহলে 1.10 হচ্ছে। তাহলে সমস্ত পিএক্সগুলো যোগ করলে মানে সামেশন নাম্বার পিএক্স এটা আমরা পাচ্ছি, সামেশন নাম্বার অফ পিএক্স এটা পাচ্ছি আমরা 1.10, এটা অপশান এর ক্ষেত্রে পাচ্ছি। এবার অপশান সির ক্ষেত্রে একবার দেখে নাও, তাহলে অপশান সিতে যে এফএক্সগুলো রয়েছে সেটা হচ্ছে 0.12, এখানে লিখি 0.12, 0.16, 0.24, 0.32, 0.16 যোগ করে নাও। তাহলে এখানে 8 8 6 8 4 12, 12 6 18, 20, শূন্য হাতে 2, 3 3 3 6 2 8 9 10, 10 শূন্য হাতে রইল 1, এখানে 1 থাকছে, তাহলে 1.00। তাহলে সামেশন নাম্বার অফ অপশান সিতে সামেশন নাম্বার অফ এফএক্স সমান আমি পেয়ে যাচ্ছি 1। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অপশান এ আর সির মধ্যে দ্বিতীয় কন্ডিশনটা হোল্ড করছে অপশান সি, তাহলে অপশান সি আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 8, মনে করো দুইটি ঝোঁকশূন্য পাশা গড়িয়ে দেওয়া যদিচ্ছ পরীক্ষায় অঙ্ক দিয়ে সমষ্টি এক্স দ্বারা সূচিত হয়। অর্থাৎ দুটো পাশাকে গড়িয়ে দেওয়া হয়েছে এবং ওই পাশাতে যে পরীক্ষার ফলাফলগুলো সেই ফলাফলগুলোর সমষ্টি আবার এক্স দ্বারা সূচিত হচ্ছে। তাহলে এক্স যদিচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন ছক দিয়েছে। এখন দেখো যদি এটা সম্ভাবনা বিভাজন ছক হয় তাহলে আমরা জানি যে সামেশন ওভার অফ এফএক্স ইকুয়ালস টু 1 হবে, তাই না। যদি এটা একটা সম্ভাবনা বিভাজন ছক হয় তাহলে সামেশন এফএক্স অর্থাৎ এখানে এফএক্সগুলোর সমষ্টি আমার কত হবে, 1 হতে হবে। তাহলে আমরা সমষ্টিটা এখানে 1 করব, তাহলে সামেশন ওভার অফ এফএক্স ইকুয়ালস টু 1। और এখানে দেখো এ প্লাস 2a প্লাস 3a প্লাস 4a 5a 6a আবার 5a 4a 3a 2a প্লাস এ এটা সমান 1 হতে হবে। ওকে, তাহলে এখান থেকে যোগ করলে পাবে 36a হচ্ছে, তাহলে 36a এদিকে থাকছে 1 और a ইকুয়ালস টু 1/36, ঠিক আছে। তাহলে এখানে এর মানটা চাইছে, তাহলে এর মানটা আমরা পেয়ে গেলাম 1/36, এটা অপশান সিতে পেয়ে যাবে। তাহলে যদি এটা সম্ভাবনা বিভাজন ছক হয় তাহলে এর মান হবে 1/36, যাতে সামেশন নাম্বার অফ এফএক্স ইকুয়ালস টু 1 হবে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9, মনে করো একটা ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণের যদিচ্ছ পরীক্ষায় প্রথম হেড পড়ার পূর্বে যতগুলা টেল পড়ে তার সংখ্যাটা এক্স দ্বারা সূচিত হয়। এক্স যদিচ্ছ চলকের সম্ভাবনা বিভাজনটা কেমন হবে নির্ণয় করতে হবে। তাহলে এখানে এক্সটা কি বলে দেওয়া আছে, দেখো এখানে এক্সটা বলে দেওয়া আছে
হেড পড়ার পূর্বে যতগুলি টেল পড়ে তার সংখ্যা। হেড পড়ার আগে যতগুলি টেল পড়ে তার সংখ্যা, মানে যতক্ষণ না হেড পড়ছে তার আগে যতগুলি টেল পড়ছে সেটাই আমার এক্স দ্বারা সূচিত হচ্ছে এখানে। ঠিক আছে, তো চলো ছকটা বানাই। এখানে এক্স আর এখানে এফ অফ এক্স, সম্ভাবনা অপেক্ষক এফ এক্স, আর এক্স হচ্ছে সম্ভাবনা চলক। এভাবে কিছুগুলো মান আমি নিয়ে ধরবো। ঠিক আছে, ধরো এক্স ইকুয়ালস টু 0। এক্স ইকুয়ালস টু 0 মানে কি, প্রথমেই ধরো আমার হেড পড়ে গেছে, তাহলে প্রথমেই যদি হেড পড়ে যায় তাহলে টেল তো পড়ছে না, তাই না? হেড পড়ার আগে যতগুলো টেল পড়েছে, তো প্রথমে যদি হেড পড়ে যায় তাহলে তো টেল পড়ছে না, তাহলে প্রথমেই যদি আমার হেড পড়ে যায় তাহলে আমার কিন্তু এক্স ইকুয়ালস টু 0 হবে। তাহলে প্রথমে হেড পড়ার সম্ভাবনা কী হবে? প্রথমে হেড পড়ার সম্ভাবনা হচ্ছে 1/2। আমরা জানি যখন কয়েনকে টস করি তখন হেড আর টেল এই দুটো কিন্তু আমার পরীক্ষায় এই ঘটনার ফলাফল হতে পারে। এখন হেড বা টেল পড়ার সম্ভাবনা কত? 1/2 করে, তাই না? হেড পড়ার সম্ভাবনা 1/2 এবং এর টেল পড়ার সম্ভাবনা হচ্ছে 1/2। তাহলে প্রথমে হেড পড়লো, তাহলে হেড পড়ার সম্ভাবনা কত? 1/2 হচ্ছে। ঠিক আছে, এবার এক্স ইকুয়ালস টু 1 ধর। এক্স ইকুয়ালস টু 1 মানে কি, প্রথমে টেল পড়লো তারপরে হেড পড়লো, প্রথমে টেল পড়লো তারপরে হেড পড়লো। ঠিক আছে, তো প্রথমে টেল পড়ার সম্ভাবনা কত? 1/2, আর তারপরে হেড পড়ার সম্ভাবনা কত? সেটাও 1/2, তাহলে 1/2 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে এফএক্সটা। ওকে, তারপরে ধরো এক্স ইকুয়ালস টু 2। এক্স ইকুয়ালস টু 2 মানে কি, প্রথমে টেল তারপরেও টেল তারপরে হেড পড়েছে, মানে হেড পড়ার আগে দুবার টেল পড়েছে, তখন এক্স ইকুয়ালস টু 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে টেল পড়ার সম্ভাবনা 1/2, পরে আবার টেল পড়ার সম্ভাবনা সেটাও 1/2, তারপরে হেড পড়ার সম্ভাবনা 1/2, তাহলে 1/2 তার কিউব হচ্ছে। এবার এক্স ইকুয়ালস টু 3 ধরো, অর্থাৎ প্রথম 3 বারে টেল পড়েছে, তারপরে 3 বারের পরে হেড পড়েছে। ঠিক আছে, তাহলে সম্ভাবনাটা 1/4। এইভাবে কিন্তু আমার এগুলো চলতে থাকবে, 1/2 তার 5, এগুলো চলতে থাকবে, এগুলো কিন্তু শেষ হবে না। ঠিক আছে, এগুলো শেষ হবে না, আমি এরকম পাবো। ঠিক আছে, তো এবার এফএক্সটাকে যদি আমি একটু ঠিকঠাক করে লিখি তাহলে এফএক্সটা কী হবে? এফএক্সটা হবে 1/2 টু দি পাওয়ার এক্স প্লাস 1। এখন দেখো তুমি এক্সের মানটা যদি 0 বসাও, এখানে 0 বসাও তাহলে 1/2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 1/2 থাকছে। যদি তুমি 1 বসাও তাহলে 1/2 টু দি পাওয়ার 1 প্লাস 1, তাহলে এখানে 2 হয়ে যাবে, তো এখানে হচ্ছে যদি 2 বসাও তাহলে এটা পেয়ে যাবে, 3 বসালে এটা পেয়ে যাবে, তাহলে এইভাবে মানগুলো পাবে। ঠিক আছে, যেখানে এক্সের মানটা কী হবে, যেখানে এক্সের মানটা 0 থেকে 1 2 অবধি চলতে থাকবে, এটা শেষ হবে না। ঠিক আছে, তো যদি একটু ভালো করে দেখো অপশান বি যেটা রয়েছে, অপশান বিটাও কিন্তু আমার এই অপশানটাই রয়েছে, কিন্তু দেখো ওটা 0 1 2 অবধি রয়েছে, এটা ডট ডট করা নাই, অর্থাৎ 2তে শেষ হয়ে গেছে, কিন্তু 2-এ তো শেষ হবে না, এটা চলতেই থাকবে। এই জন্য অপশান এটা কারেক্ট অ্যান্সার হবে, অপশান বিটা হবে না। ভুল করে অপশান বিটা কিন্তু করে দিও না। ঠিক আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10। অসাবধানবশত 20টি ভালো বাল্বের সঙ্গে 5টি খারাপ বাল্ব মিশে যায়। কোনো একটা বাল্ব দেখেই ঠিক করা যায় না যে সেটি ভালো না খারাপ। মিশ্রিত বাল্বগুলি থেকে 4টি বাল্ব তোলা হলে খারাপ বাল্বের সংখ্যা সম্ভাবনা বিভাজন হলো কীরকম হবে? ঠিক আছে, তো এখানে দেখো ভালো বাল্বের সংখ্যা এখানে দেওয়া আছে 20টি। ওকে, আচ্ছা, খারাপ বাল্বের সংখ্যা হচ্ছে 5টি। তাহলে মোট বাল্ব কত? মোট বাল্ব হচ্ছে 20 প্লাস 5 25টি। এবার কোনো একটা বাল্ব কিন্তু দেখে বোঝা যাবে না সেটি খারাপ না ভালো। ঠিক আছে, এখন ওই বাল্ব মিশ্রিত জায়গা থেকে 4টা বাল্বকে তোলা হয়েছে। এখন এই 4টা বাল্বের যে খারাপ বাল্বের সংখ্যার সম্ভাবনা বিভাজন ছকটা কী হবে সেটা তোমাকে লিখতে হবে। তাহলে আমি ধরে নেব যে এক্স যে সম্ভাবনা চলকটা ধরবো সেটা হচ্ছে আমার খারাপ বাল্বের সংখ্যা। ঠিক আছে, খারাপ বাল্বের সংখ্যা, ঠিক আছে, খারাপ বাল্বের সংখ্যাকে আমরা এক্স সম্ভাবনা চলক হিসেবে ধরে নেব। ঠিক আছে, তাহলে আমার ছকটা কেমন হবে, এখানে এক্স ধরো আর এখানে পি এক্স ধরো।
তো প্রথমে এক্স ইকুয়ালস টু 0 ধরে নাও। এক্স ইকুয়ালস টু 0 অর্থাৎ কি, যে 4টি বাল্ব তোলা হয়েছে, ঠিক আছে, 25টি বাল্বের থেকে যে 4টি বাল্ব তোলা হয়েছে, সেই 4টি বাল্বের মধ্যে একটাও খারাপ না। তাহলে খারাপ বাল্বের সংখ্যা এক্স দ্বারা প্রকাশ করছি, তাহলে এক্স ইকুয়ালস টু 0 অর্থাৎ 4টি বাল্বের মধ্যে একটাও খারাপ না, ঠিক আছে। তো সেটা ওঠার সম্ভাবনা কী হবে? দেখো অল টোটাল আমি কিন্তু বাল্ব টোটাল আমার 25টা রয়েছে। এই 25টার মধ্যে আমি 4টাকে নির্বাচন করতে পারি কত রকম উপায়ে? 25C4 উপায়ে। ওকে, এখন দেখো 20টা আমার ভালো বাল্ব রয়েছে, তাহলে 20টার মধ্যে আমার 4টা আসছে, তাই না? 20টার মধ্যে 4টা আসছে, এই জন্য আমি খারাপ বাল্ব একটা পাচ্ছি না। আর খারাপ বাল্ব রয়েছে আমার 5টার মধ্যে আমার একটাও আসছে না। খারাপ বাল্ব 5টার মধ্যে একটাও আসছে না, ভালো 20টা বাল্বের মধ্যে 4টা আসছে, তাহলে সম্ভাবনা আমার এটাই হবে। ওকে, এবার এক্স ইকুয়ালস টু 1 ধরো। এক্স ইকুয়ালস টু 1 এর অর্থ কী? অর্থাৎ হচ্ছে খারাপ বাল্ব একটা থাকবে। তখন সম্ভাবনাটা কী হবে? নিচে আমার 25C4 যেমন আছে তাই থাকবে, 25টার মধ্যে 4টাকে আমি 25C4 উপায়ে তুলতে পারি। এখন দেখো 20টার মধ্যে 3টে ভালো বাল্ব আসবে, আর 5টার মধ্যে একটা খারাপ বাল্ব আসে, তাহলে মোট বাল্ব 4টা হয়ে যাবে, ঠিক আছে। এক্স ইকুয়ালস টু 2 ধরো, অর্থাৎ যখন 2টা খারাপ বাল্ব থাকবে তখন আমার সম্ভাবনাটা কী হয়ে যাবে? 25C4, এখানে 20টার মধ্যে 2টো থাকবে ভালো, আর 5টার মধ্যে 2টো থাকবে খারাপ, ঠিক আছে। আচ্ছা, এবার এক্স ইকুয়ালস টু 3 হতে পারে। এক্স ইকুয়ালস টু 3 অর্থাৎ 3টা বাল্ব যখন খারাপ তখন সম্ভাবনাটা কী হবে? 25C4, আর এখানে থাকছে 20টার মধ্যে একটা ভালো আর 5টার মধ্যে 3টা খারাপ ধরো এলো, ঠিক আছে। আবার এক্স ইকুয়ালস টু 4 হতে পারে। এক্স ইকুয়ালস টু 4 অর্থাৎ 4টাই খারাপ বাল্ব, তখন কী হচ্ছে? তখন সম্ভাবনা হচ্ছে 25C4, 20টার মধ্যে একটা ভালো বাল্ব এলো না, 5টার মধ্যে 4টা খারাপ বাল্ব চলে এলো, ঠিক আছে। সম্ভাবনা এটা হতে পারে। এখন দেখো এক্স ইকুয়ালস টু 5 হতে পারে, ঠিক আছে। এক্স ইকুয়ালস টু 5 হতে পারবে না, কারণ 5টায় তো খারাপ বলে আসবে না, কারণ আমি 4টা বলেই তুলেছি, তাহলে এক্স ইকুয়ালস টু 5 হলো না। আমার এটাই হবে সম্ভাবনা ছকটা, ঠিক আছে। এটাই হবে সম্ভাবনা বিভাজন ছকটি। ওকে, এখন অপশানগুলো তুমি যদি দেখো, তাহলে অপশান সি আর ডিতে দেখো। অপশান সি আর ডিতে দেখো যে পিএক্সগুলো রয়েছে, এক্সগুলো রয়েছে, এক্সগুলো যেগুলো রয়েছে সে এক্সগুলো দেখো 1 থেকে শুরু করে 5 অবধি রয়েছে। আমরা এখনই দেখলাম যে 5 তো হতে পারে না, আমি 4টা বলেই তুলেছি, তাহলে 5টা বল খারাপ কী করে হবে? আমি 4টা তো বলেই তুলেছি, তাহলে অপশান সি ডি এই দুটোই হবে না কিন্তু, ঠিক আছে। অপশান এ বি এর মধ্যে একটা হবে, 0 থেকে 4 অবধি রয়েছে, ঠিক আছে। তো এ বি এর মধ্যে একটা হবে। এখন দেখো যদি এটা সম্ভাবনা বিভাজন ছক হয়, তাহলে সামেশন ওভার অফ পিএক্স এটা কত হবে? সামেশন ওভার অফ পিএক্স এটা কিন্তু 1 হবে, তাই না। এ বি এর মধ্যে সামেশন ওভার অফ পিএক্স ইকুয়ালস টু 1 যেটাতে আসবে সেটা আমার সঠিক অ্যান্সার হবে। আমরা এইভাবে যাচাই করতে পারি, সম্ভাবনা বিভাজন যদি ছক হয় তাহলে সামেশন ওভার অফ পিএক্স ইকুয়ালস টু 1 হবে। আমরা দেখব এ আর বি এর মধ্যে কোনটাতে 1 আসছে, আমার অপশান সেটাতেই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যায়, ঠিক আছে। তো অপশান এটা দেখব। অপশান এটাকে যাচাই করি, 969/2530 প্লাস 114/253 38/253 হচ্ছে 4/253 আর 1/2530। এটা একটু আমি সিম্পলিফাই করবো, মানে এদের যোগফলটা 1 আসছে কিনা দেখব। লসাগু হয়ে যাবে 2530, এখানে 6 9 হবে, আর এখানে 1140, এখানে হয়ে যাবে 380, এখানে 40 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে, ঠিক আছে। তো এদের যোগফলটা এখানে করে নাও, তাহলে কি আসছে দেখো। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা 0টা হবে না, ঠিক আছে। এবারে যোগটা করে নাও, 1 আর এখানে 9 10 0 হাতে 1 থাকছে, এটা হয়ে গেল 5 আর 8 13 13 4 17 17 আর 6 23 3 হাতে থাকবে 2, আর এখানে 3 2 5 6 6 আর 9 15 5 হাতে রইলো 1, আর এখানে থাকছে 2, মানে 2530/2530 এখানে কেটে দাও, তাহলে দেখো 1 থাকবে পড়ে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে সামেশন নাম্বার পিএক্স ইকুয়ালস টু 1 অপশান এর ক্ষেত্রে আসছে, ঠিক আছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কিন্তু যাচাই করতে পারি। ওকে।